এখান থেকে যদি আমরা করি যে হচ্ছে এই অ্যাবভ দা ফোল্ডের ক্ষেত্রে আমরা যদি একটু ওয়েবসাইটের দিকে আসি, দেখেন এই ওয়েবসাইটটাকে যখনই আমি ডাউন করতেছি, দেখেন এই যে মেনু বারটা এটা কিন্তু ওর জায়গায় ফিক্সড আছে, তাই না? এটা কিন্তু ওর জায়গায় ফিক্সড আছে। বাট এদিক থেকে অ্যাপেলের ওয়েবসাইটে যখনই আমরা আসলাম, অ্যাপেলের ওয়েবসাইটে যখনই আমরা ডাউনের দিকে আসতেছি, দেখেন উপরের মেনু বারটা কিন্তু আর সাথে সাথে আসতেছে না, আসতেছে উপরের মেনু বারটা কিন্তু হারায় যাচ্ছে, উপরের মেনু বারটা নিচের দিকে আসতেছে না। বাট এখানে যদি আমরা দেখি আমাদের এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের এই অ্যাবভ দ্য ফোল্ড অপশনটা অনেক ভালো আছে, কারণ তার ওয়েবসাইট যখনই এরকম স্ক্রল ডাউন করা হচ্ছে তার সাথে সাথে মেনু বারটাও নিচের দিকে আসতেছে। এখন এই নিচের দিকে আসার কারণ কি, বা নিচের দিকে আসলে কি লাভ হয় বা কি ক্ষতি হয়, সেটা যদি আমি বলি, যে দেখেন আমরা যখন অ্যাপেলের ওয়েবসাইটে আসলাম, আসার পরে আমরা এখান থেকে ডিরেক্টলি অ্যাপেলের ওয়েবসাইট, এখানে আসার পরে দেখেন হোম পেজে কিন্তু তার আবার অ্যাবভ দা ফোল্ডটা ঠিক আছে। হোম পেজে বসে যদি আপনি কি করেন, স্ক্রল ডাউন করেন, তাহলে কিন্তু তার এটা ঠিক আছে। বাট আমি যখন ম্যাক অপশনটাতে যাচ্ছি, এখান থেকে দেখেন অ্যাবভ দা ফোল্ডটা হারায় যাচ্ছে, ঠিক আছে? তো এখানে কি হয়, এখন যদি আমি উপরের কোনো অন্য পেজে যাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আবার স্ক্রল আপ করে, আমাকে মেনু বারে আসতে হবে, দেন হচ্ছে কোনো কিছু সিলেক্ট করতে হবে। বাট যখন আমরা এই জুসার এন্ড ব্লেন্ডার্স এর কোনো পেজে আসব, তখন আমরা যখনই হচ্ছে ডাউন করতেছি, দেখেন সাথে সাথে কি হচ্ছে, আমাদের সাথে সাথে এই মেনু বারটাও নামতেছে। তো যখনই ধরেন আমি এই ওয়েবসাইটের এখানটায় আমার পড়া শেষ, দেন আমার প্রোডাক্টটাও দেখা শেষ, আমি চাচ্ছি যে হচ্ছে রেসিপি অপশনটাতে যাইতে, তো এখান থেকে কিন্তু অপশনটা আমি হাতের কাছেই পেয়ে যাচ্ছি। তাহলে এখানে এর অ্যাবভ দা ফোল্ডটা ঠিক আছে, ঠিক আছে, এখানে তার অ্যাবভ দা ফোল্ডটা ঠিক আছে। সো আমরা এখান থেকে তাকে একটু ভালো কথা বলে দিব যে তার অ্যাবভ দা ফোল্ডটা খুব ভালো আছে, আমরা এটাকে একটু লিখে দেই। দেন যদি একটু উপরে আসি, উপরে এসে ভ্যারি গুড, না ভ্যারি গুড দেওয়া যাবে না, ভ্যারি গুড কেউই না, না ঠিক আছে থাক, এটা সুন্দর করছে। তো এখানে দিয়ে আমরা এখানে আবার বলে দিব ইওর ওয়েবসাইট above the fold is working perfectly, এখানে আমরা এটা বলে দিলাম, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে যে এরপরে আমাদের যে জিনিসটা দেখতে হবে, এরপরে যে আমাদের যে ব্যাপারটা হবে সেটা হবে হচ্ছে যে উম এখান থেকে আমরা যখন এই হোয়াইট স্পেসে আসি, নিচের দিকে দেখেন আমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে হোয়াইট স্পেস। এই হোয়াইট স্পেস জিনিসটা কি, এই হোয়াইট স্পেস জিনিসটা কি? হোয়াইট স্পেস জিনিসটা হচ্ছে আমার ওয়েবসাইটের, ব্যাকগ্রাউন্ডে যে সাদা জায়গাটুকু বা ফাঁকা জায়গাটুকু, সেই জিনিসগুলো ঠিক আছে কিনা বা কতটুকু ফাঁকা আছে, ঠিক আছে? আমার ওয়েবসাইটের হোয়াইট স্পেসটা আমাদের কত আছে সেটা দেখতে হবে। এখন এই যে হোয়াইট স্পেস, এই যে হোয়াইট স্পেসটা কেমন আছে সেটা আমাদের দেখতে হবে। দেখার জন্য আমরা এখানে কি করতে পারি, দেখেন আমরা যখনই হচ্ছে এই জিনিসটাকে ঠিক করতে যাব বা করতে যাব, এখানে দেখেন এর যে লেখাগুলো, এই লেখাগুলো কিন্তু অনেকটা গায়ে গায়ে, তাই না? এই লেখাগুলো কিন্তু অনেকটা গায়ে গায়ে করে রাখছে, এই লেখাগুলো অনেকটা গায়ে গায়ে, কোনো ফাঁকা জায়গা কিন্তু খুব বেশি রাখে নাই একটা পোস্টের পরে আর একটা পোস্টে, অনেকটা হিজিবিজি করে ফেলছে। আমরা যদি খেয়াল করি এখানে দেখেন অনেকটা হিজিবিজি করে ফেলছে, এই লেখাগুলো প্রত্যেকটাই খুব হিজিবিজি করা। এরপরে আমরা যদি একটু খেয়াল করি যে হচ্ছে আমরা অন্য আর একটা ওয়েবসাইটে যদি দেখি, দেখেন অ্যাপেলের ওয়েবসাইটটা প্রত্যেকটা কন্টেন্টের পরে পর্যাপ্ত পরিমাণে ফাঁকা জায়গা ব্যবহার করছে, তাই না? যাতে করে এই জিনিসটাকে হিজিবিজি মনে না হয়ে আরো সুন্দর মনে হচ্ছে, ঠিক কিনা?
আমরা যদি খেয়াল করি এই জিনিসটাকে আরো সুন্দর মনে হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটাকে আরো সুন্দর মনে হচ্ছে। বাট আমরা যদি এই ওয়েবসাইটটাতে দেখি, এখানে দেখেন সবকিছুই খুব গ্যাদারিং, এখানে সব স্যার জিনিসগুলো। অ্যাপেল পেজে দেখি স্যার কোনো অ্যাড দেখলাম না স্যার। হ্যাঁ, অ্যাপেলের পেজে কোনো অ্যাড দেখলাম না স্যার। গুগলের আচ্ছা, থেকেও নাই বা কোনো কিছু থেকেও নাই। মানে অ্যাপেলের ওয়েবসাইটের কোনো অ্যাড দেখলেন না তাই? জি স্যার, অ্যাপেলের ওই পেজের ভিতরে ওয়েবসাইটে কোনো অ্যাড শো করে না। ওরা অ্যাড শো করে না তো, ওদের দরকার নাই, ওদের এমনিই অনেক টাকা। ওরা ইউজারদের থেকে যে পরিমাণ টাকা নেয়, তাতে ওদের আর অন্য কিছুর দরকার হয় না, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। সো এই কারণে ওদের আর এই জিনিসগুলোর দরকার হয় না। ওরা এমনি এক একটা প্রোডাক্ট সেল করে 1 লাখ 1.5 লাখ টাকা, একটা মনিটরের স্ট্যান্ডের দাম 70,000 রুপি। সো ওদের আর অ্যাড শো করে ইনকাম করার দরকার নাই, ওরা এমনি হিউজ অ্যামাউন্টের টাকা পায়। স্যার এইভাবে কইরা স্যার একটু প্রোডাক্টের দাম কমায় দেখতেও তো পারে, তাও তো করে না। তাও করবে না, ওদের ওর দরকার নাই, ওরা প্রোডাক্টের দাম আরো বাড়াবে। কয়দিন পরে দেখা গেল বলবে বক্স আছে ফোন নাই, ফোন আলাদা কিনতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখেন এদের হোয়াইট স্পেসটা অনেকটাই কম, খুব গাদাগাদি করে লিখে ফেলছে, মানে এক জায়গায় সব হিজিবিজি করে দিছে। দেখেন এইখানে অনেক জায়গা ফাঁকা আছে, ও চাইলে কিন্তু এই জিনিসটাকে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিতে পারতো, বাট এত কাছাকাছি দিছে যে সব লেখাগুলো খুব ইজি বিজি মনে হচ্ছে, ঠিক আছে। তো আপনি এখানে তাহলে কি করবেন, আপনি এখানে জাস্ট লিখে দিবেন যে হচ্ছে আহ আমাদের সেই এক্সেল শিটে আমরা চলে যাই। হোয়াইট স্পেস ইজ, এখানে আমরা দিব নট ব্যাড, মানে একদম খারাপ না, বাট একদম খারাপ না, বাট আবার খুব একটা ভালো কিন্তু না, ঠিক আছে। আমরা এখানে আবার লিখে দিব বাট ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর ওয়েবসাইট হোয়াইট স্পেস, বা টেক্সট গ্যাপ, এখানে আমরা সেটা লিখে দিলাম। এবার এটাকে একটু ঠিক করতে হবে। দেন হচ্ছে আসতেছে আমাদের কল টু অ্যাকশন। এরপরে কি আসতেছে, কল টু অ্যাকশন। এখন এই কল টু অ্যাকশনটা কি? কল টু অ্যাকশন সম্পর্কে যদি আমরা চিন্তা করি, কল টু অ্যাকশন হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের যে বাটন গুলো থাকে বা যে লিঙ্ক গুলো থাকে, লিঙ্ক বা বাটন গুলো কি দেখেন, এখানে প্রত্যেকটা জিনিসে যখনই আমরা ক্লিক করি এটাতে কিন্তু নতুন একটা কাজ হয়। আমি এখানে ক্লিক করতেছি, একটা ট্যাব ওপেন হচ্ছে, এখানে ক্লিক করতেছি, একটা ট্যাব ওপেন হচ্ছে। তো এই যে পার ক্লিকের সময় ক্লিক করলেই যে নতুন নতুন এক একটা লিঙ্ক কাজ করতেছে, এটাকে মূলত বলা হয় হচ্ছে কল টু অ্যাকশন। মানে ক্লিক করার সাথে সাথে কাজ করতেছে যে লিঙ্ক গুলো। এখন এই কল টু অ্যাকশন গুলো ঠিক আছে কিনা, কল টু অ্যাকশন গুলো ঠিক আছে কিনা, এগুলো ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। অনেকগুলো আছে কল টু অ্যাকশন বাটন থাকে বাট কাজ করে না। তো সেই জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা আমরা এখানে প্রত্যেকটা লিঙ্ক গুলোতে একটু ক্লিক করে করে দেখবো যে প্রত্যেকটা ক্লিকে কাজ হচ্ছে কিনা।
যদি কাজ হয় তাহলে আমরা সেটাকে ঠিক করে দিব। তো এই কল টু অ্যাকশন কারোর কখনো, আমার আজ পর্যন্ত দেখা মতে কখনো কারোর কল টু অ্যাকশন প্রবলেম থাকে নাই, মানে প্রত্যেকেরই এই জিনিসগুলো কাজ করছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের জাস্ট একটু ক্লিক করে করে দেখতে হবে যে কল টু অ্যাকশন বাটন গুলা ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। যেমন এখানে একটা দেখেন, আমি যদি এখানে সার্চ বাটনে ক্লিক করি, দেখেন সার্চ বাটনটাও কাজ করতেছে, সার্চ বাটনটাও এখানে কাজ করতেছে। সো এর এই কল টু অ্যাকশন বাটন গুলা, এই যে বাটন গুলা, এই বাটন গুলোকে বলা হয় হচ্ছে কল টু অ্যাকশন বাটন। তো এই বাটন গুলো কাজ করতেছে। সো এই কারণে আমি কি করব, এই কারণে আমি এই ওয়েবসাইটের ইসে উপরে লিখে দিব কল টু অ্যাকশন বাটন ওকে বা হচ্ছে গুড। দেন এখানে কমেন্টে লিখে দিব ইয়োর ওয়েবসাইট ওয়েবসাইট কল টু অ্যাকশন is working properly। এখানে আমি দিয়ে দিলাম, ও সবগুলো কাজ করতেছে। এরপরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে যে নেভিগেশন কালার ফ্লো। এখন এই নেভিগেশন কালার ফ্লোটা কি? নেভিগেশন কালার ফ্লো হলো, দেখেন আমরা যখন কোনো বাটনের উপরে বা কোনো মেনু বারের উপরে আমাদের মাউসটাকে নিয়ে যাচ্ছি, এটা দেখেন এক কালার থেকে আরেক কালার হয়ে যাচ্ছে, তাই না? এটা একটু হালকা ব্ল্যাক ছিল, যখনই আমি মাউসটা নিয়ে যাচ্ছি একটু ডিপ ব্ল্যাক হচ্ছে। আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এটা একটা কালারে আছে না? ক্লিয়ারলি কি বোঝা যাচ্ছে? হ্যালো, এখানে যখন আমরা এই যে মাউসটা নিয়ে যাচ্ছি সাথে সাথে দেখেন এখানে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এই লিংকের উপরে ক্লিক করি, দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে। এই যে কালার চেঞ্জিং এর যে সিস্টেমটা, এটাকে মূলত বলা হয় হচ্ছে নেভিগেশন কালার ফ্লো। তো এই নেভিগেশন কালার ফ্লোটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো এখানে তার প্রত্যেকটা জায়গাতেই নেভিগেশন কালার ফ্লোটা ঠিকঠাক ভাবেই কাজ করতেছে। সো এটাকে আমরা বলে দিব যে তার নেভিগেশন কালার ফ্লো ঠিক আছে। এখানে সবকিছুই দেখেন, যখন আমি মাউস উপরে নিয়ে যাচ্ছি এখানে সবকিছুই চেঞ্জ হচ্ছে, তার মানে নেভিগেশন কালার ফ্লোটা ঠিক আছে। আমরা এখানে দিয়ে দিলাম নেভিগেশন কালার ফ্লো গুড। দেন এখানেও যে সেম কথা, যে ওয়েবসাইট কালার ফ্লো বা নেভিগেশন কালার ফ্লো ইজ ওয়ার্কিং, এটাকে আমরা দিয়ে দিলাম। তো এরপরের যে ব্যাপারটা আসবে, দেখেন এটা গেল হচ্ছে নেভিগেশন কালার ফ্লো পর্যন্ত। এরপরে আমাদের আসবে কোডিং সেকশন, আমাদের ওয়েবসাইটের কোডিং সেকশন। আচ্ছা আপনারা একটু 5 মিনিট হোল্ড করেন, আমি একটু আসতেছি, আমার একটা কল আসছে, আমি একটু কলটা নিয়ে আসছি, রিসিভ করি। 5 মিনিট। আসার পরে আমরা এখান থেকে যদি দেখি যে এক্সএমএল সাইট ম্যাপটা ঠিকঠাক ভাবে আছে কিনা, সেটা দেখার জন্য এই এসইও এর মধ্যে নিচের দিকে যদি আসি, এসে দেখেন এই যে এক্সএমএল সাইট ম্যাপ, এটাতে ওয়ার্নিং দিয়ে দিছে, মানে হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপটা নেই। সো আহ আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। জি, আহ এটা মানে এসইও কক থেকে দেখার পর কি আবার মানে আরেকবার রিচেক করতে হবে, মানে ক্রস চেক কি করতে হয়? আমি সব সময় হচ্ছে ম্যানুয়াল জিনিসগুলোতে বিশ্বাস করি, বুঝছেন? টুলস যে কোনো সময় আপনাকে ভুল ইনফো দিতে পারে, মানে টুলস এর উপর পুরোপুরি বিশ্বাস করার মানে হচ্ছে যে চিলে কান নিয়ে গেছে তো হচ্ছে চিলের পিছনে দৌড়াও।
কানে হাত দেওয়ার দরকার নাই। আচ্ছা। এখন আপনার না আমি কানে মানে যখন মানে করতেছিলাম তখন আমি শুধু এসি কক থেকেই নিচ্ছিলাম ইনফরমেশন। না, আপনি অবশ্যই যদি অপশন থাকে আপনার হাতে ম্যানুয়ালি চেক করার, আপনি অবশ্যই ম্যানুয়ালি চেক করবেন। ওকে ভাই। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, টুলস আপনাকে ভুল ইনফরমেশন দিতে পারে, বাট আপনি যদি ম্যানুয়ালি চেক করেন সেখানে ভুল ইনফরমেশন হওয়ার কোনো অপশন নেই, তাই না? জি। আচ্ছা, তো এটা গেল কি আমাদের সাইট ম্যাপটাকে আমরা চেক করে নিলাম, তো সাইট ম্যাপটা নাই, তো এখানে আমরা এর জন্য দিয়ে দিব ব্যাড। আচ্ছা হিমু সাহেব, মাথায় কি কোশ্চেন আসতেছে না যে স্যার শুধু তো প্রবলেম বের করা দেখাচ্ছেন, সলভ করা দেখাবেন কবে? জি স্যার, আমি বলতাম স্যার আপনার কালকে সব দেখাবো আস্তে আস্তে পরে, সেই জন্য আমি করতে না করতেছি। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে এই প্রবলেম গুলো বের করা দেখতেছি, কিভাবে আমরা এই প্রবলেম গুলো বের করব। এরপরে আমরা যখন অন পেজ অপটিমাইজেশনের ক্লাস করব তখন দেখব যে এই প্রবলেম গুলো আমরা কিভাবে সলভ করে ফেলবো, ঠিক আছে? ওকে স্যার। ওয়েবসাইট অডিটে শুধুমাত্র আমরা এই প্রবলেম গুলো বের করে দেই, দেন হচ্ছে এগুলোকে আমরা ফিক্সড করি অন পেজ অপটিমাইজেশনের মধ্যে। তো তার জন্য একটু সময়ের দরকার আছে, আমরা ওয়েট করলে ধীরে ধীরে আমরা সবকিছু শিখবো ইনশাল্লাহ। তো এখানে আমরা একটু লিখে দেই যে সাইট ম্যাপটা নাই, your sitemap is not available in your website. Please add the sitemap to help indexing your website on Google কুইকলি। কুইকলি তোমার ওয়েবসাইটটাকে যদি গুগলের সাথে ইন্ডেক্স করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, সাইট ম্যাপটাকে অ্যাড করতে হবে। আচ্ছা, এরপরে যে অপশন আর একটা সেটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এগুলো তো আমরা তো ওয়েব পেজের জন্য বের করতেছি, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, তো স্যার ওয়েব পেজের সাইট ম্যাপ আর ওয়েব সাইটের সাইট ম্যাপ কি একই স্যার? একই হবে, হ্যাঁ। একটা ওয়েবসাইটের জন্য একটাই সাইট ম্যাপ হয়, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো এরপরে আসতেছে ফ্রেম। এই ফ্রেমটাকে আপনারা চাইলে ডিলিটও করে দিতে পারেন, এই ফ্রেমটা এখন আর কাজে লাগে না, এই ফ্রেমটাকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, এই ফ্রেমটা এখন আর কোনো কাজের না, ঠিক আছে? দেখেন এই ফ্রেমটাকে কি, এই ফ্রেম হচ্ছে your website has iframes, usually this is not a problem for SEO if they are used properly. এটা আমাদের ওয়েব মানে এসইওর কাজের কোনো ইসে লাগে না। এখন এই ফ্রেমটা কি, ফ্রেম হচ্ছে ওয়েবসাইটের এই লেআউটটাকে বলা হয় হচ্ছে ফ্রেম, মানে ওয়েবসাইটের স্ট্রাকচারটাকে, ওয়েবসাইটের স্ট্রাকচারটাকে মূলত বলা হয় হচ্ছে ফ্রেম। এখন অনেকের ফ্রেম এক এক রকম পছন্দ, তো সেটা নিয়ে এসইওর সাথে কোনো সম্পর্ক নাই, তো এই কারণে এটা নিয়ে আমরা ঘাটাঘাটি চাইলে নাও করতে পারি। এখন আপনার কাছে এই ফ্রেমটা ভালো লাগতেছে না, বাট আমার কাছে ভালো লাগতেছে, এখন এক্ষেত্রে কি করা যায় বলেন? এক্ষেত্রে কি কারোর কিছু করার হাত আছে? ওনার যদি বলে যে এই ফ্রেমটা আমার ভালো লাগে, বাট একজন ভিজিটর বলতেছে ভালো লাগতেছে না, আর একজন ভিজিটর বলতেছে ভালো লাগতেছে, তো এই ক্ষেত্রে কিন্তু কারোর কিছু করার নাই, সো এই ফ্রেম অপশনটাকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, এই ফ্রেম অপশনটাকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, এটার দরকার নেই। আর তারপরও স্যার এটার ভিতরে তো আমাদের অপিনিয়নও তো দেওয়ার মতো কোনো কিছু নাই স্যার। হ্যাঁ, ওপিনিয়নও দেওয়ার মতো কিছুই নেই। সো এক্ষেত্রে আপনি যদি রাখতেই চান যে না থাক আছে যেহেতু, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই যে ইসের
এসইও কোয়াকের যে মতামত সেটা আপনি দিয়ে দিতে পারেন। এখানে যদি আপনি মিডিয়াম দিয়ে দেন, যেহেতু ওয়ার্নিং দেখাচ্ছে, মিডিয়াম দিয়ে আপনি কি করতে পারেন, এসইও কোয়াকের মতামতটাকে এখানে নিয়ে আসতে পারেন। এসইও কোয়াকের মতামত কি, এখানে দিয়ে আপনি এই মতামতটাকে এখানে দিয়ে দিতে পারেন। এবার ক্লায়েন্ট যদি বেশি জিজ্ঞাসা করে, বলবেন এটার খুব একটা দরকার নাই, তাই এটা নিয়ে খুব মাথা ব্যথা না করলেও তোমার হবে। তো এটাকে আপনি দিয়ে দিবেন। এরপরে আসতেছে স্কিমা। এখন এই স্কিমাটা কি? স্কিমাটা হচ্ছে, সহজ কথায় যদি বলি, আপনার ওয়েবসাইটের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ওয়েবসাইটের একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্কিমা। আমরা যখন কোনো কিছু সার্চ করি, সার্চ করে কি হয়, আমাদের ইনফরমেশন নেয়ার জন্য কি করতে হয়, অনেক কিছু আর্টিকেল পড়তে হয় না, কন্টেন্ট পড়ে দেন ইনফরমেশন গুলোকে আমরা পাই, তাই না? এখন ধরেন আপনি কারোর এজ সম্পর্কে জানতে চান, ধরেন আপনি হচ্ছে আহ সালমান খানের বা শাহরুখ খানের এজ সম্পর্কে জানতে চান, তাহলে আপনার যদি এখন সার্চ করেন সালমান খান এজ, এজ লিখে যদি সার্চ করেন, সার্চ করার পরে দেখেন এইখান থেকে আপনার উইকিপিডিয়ায় যাইতে হচ্ছে, যায় আপনাকে এইখান থেকে আবার পড়তে হবে রাশিদ সেলিম সালমান খান কত সালে জন্মগ্রহণ করছে, 1965 সালে 27শে ডিসেম্বর। সেটা আপনার পড়তে হচ্ছে, দেন ক্যালকুলেট করবেন, দেন হচ্ছে বের করবেন যে আসলে তার আহ কত বছর বয়স হইলো। তো এটা আপনার জন্য কি আহ একটু কষ্টকর ব্যাপার না? জি স্যার। আচ্ছা, এখন যদি স্কিমাটা তাহলে কিভাবে কাজ করে, একটু যদি উপরের দিকে উঠি, দেখেন সার্চ করার সাথে সাথে একটা এজ চলে আসছে না? জি স্যার। এই যে এইজটা আসলো, এই এইজটা আসার পেছনে যে এক্সাক্ট যে অ্যান্সারটা আসলো, এই এক্সাক্ট অ্যান্সারটা আসার পেছনে যে কোডটা কাজ করে একটা ওয়েবসাইটে, সেটা হচ্ছে কি, স্কিমা। এই স্কিমা মার্কআপটা আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটেই থাকা দরকার, যাতে করে আমাদের ওয়েবসাইটটা হাইলাইট হয়, আমাদের ওয়েবসাইটটা যেন হাইলাইট হয়। ঠিক আছে? যেমন দেখেন এখানে একটা কোশ্চেন আছে, হুইচ ইজ সালমান খান ওয়াইফ। প্রথমেই হাইলাইট করে বলা আছে সালমান খান হ্যাজ বিন নেভার ম্যারিড। ঠিক আছে? তো এইখানে এই যে জিনিসটা বলা আছে, এটা কিন্তু হাইলাইট করে বলা আছে। এই হাইলাইট করে বলাটাই হচ্ছে স্কিমা মার্কআপের কাজ। এই যে হাইলাইটটা করছে একটা কোশ্চেনের সাথে, এটাকেই মূলত বলা হয় হচ্ছে স্কিমা মার্কআপ। তো আমাদের দেখতে হবে আমরা যে আবার ওয়েবসাইটটা, যে ছবিটা দিছে স্যার, যে ক্যাটরিনার সাথে, স্যার এইটা তাহলে কি স্যার? এটাও তো একটা কনফিউজিং ব্যাপার না স্যার? ওটা তো তার গার্লফ্রেন্ড ছিল, তার কারণে। এই যে এখানে বলে দিচ্ছে, খান স্টার্টেড ডেটিং অ্যাক্ট্রেস ক্যাটরিনা কাইফ। জি স্যার, না পড়লে তো তখন বোঝা যেত না, তো দেখে যে আয় ওর সাথে ছবি, তার মানে কি ওর সাথে বিয়ে হয়ে গেছে। এটা হচ্ছে ভিজিটরকে আকৃষ্ট করে রাখার জন্য একটা অপশন আর কি, মার্কেটিং মেথড বলতে পারে। ওই যে একটা গল্প আছে না, যে একটা লোক লেবু বিক্রি করতেছে, ঠিক আছে? তো এখন কি হচ্ছে, আহ উনি দাম লিখে রাখছে, একটা লেবু 10 টাকা, তিনটা লেবুর দাম 40 টাকা। তিনটা লেবুর দাম কত? 40 টাকা। আর 40। একটা লেবুর দাম 10 টাকা। এখন যেই আসে সেই বলে, আরে ভাই আপনি কি পাগল নাকি, কি তিনটা লেবুর দাম 40 টাকা লাগাই রাখছেন? কেউ একসাথে আর তিনটা লেবু কিনে না, সবাই কি করে, একবার একবার করে 3বার লেবু কিনে নেয়। তো কি হচ্ছে, সবাই 30 টাকায় লেবু কিনতেছে। এখন একজন এসে বলল যে ভাই লেবুর দাম কত, উনি বললেন যথারীতি ভাবেই যে একটা লেবু 10 টাকা, তিনটা লেবু 40 টাকা। এখন বলল সাইজে কি কোনো বড় ছোট আছে? না, যেটা মন চায় সেটা নিবেন। তো উনি তখন কি করলো, একবার একবার করে 3বার 3টা লেবু কিনছে।
লেবু কিনে দোকানদারকে বলতেছে, ভাই আপনি আসলেই বোকা, আপনাকে দিয়ে বিজনেস হবে না। বলতেছে, ভাই কেন এরকম বললেন কেন? বলছে, একটা লেবু 10 টাকা বিক্রি করতেছেন, আবার 3টা লেবু বিক্রি করতেছেন 40 টাকা, তো আপনার 3টা কেউ কিনবে? তখন ওই লোক মুচকি হাসি দিয়ে বললো, ভাই আপনি কয়টা কিনছেন? ডিরেক্টলি বলে দিল, ভাইয়া আপনি কয়টা কিনছেন? উনি বলতেছে 3টা। ও বলতেছে, আমার বিক্রি করার উদ্দেশ্যই 3টা, আর দামও আমার 30 টাকাই ঠিক আছে। 40 টাকা তো দিছি সবাই আমারে বোকা বানানোর জন্য, প্রত্যেকবার আমার কাছ থেকে 3টা লেবু কিনে নিয়ে যায় একবার একবার করে। এই করে আমার লেবু থাকেও না, আমার প্রত্যেকটা প্রোডাক্টই সেল হয়ে যায়। তো বোকা আমি হইলাম, না বোকা আমার কাস্টমাররা হইলো? কে বোকা বলেন তো? কাস্টমার। কাস্টমার বোকা না, এখানে হচ্ছে কি, দোকানদার একটু বেশিই চালাক, কাস্টমারও বোকা না। এটা মার্কেটিং স্ট্র্যাটেজি ভাইয়া। এটা এটাকেই বলে মার্কেটিং স্ট্র্যাটেজি। যেমন তামিলনাড়ুতে একটা মুভি বের হয়েছিল, সেখানে হচ্ছে মার্কেটিং রিলেটেড মুভিটা ছিল। যে একটা শপিং মলে দেখবেন, সব সময় আপনি যখনই ঢুকবেন শপিং মলে প্রয়োজনীয় জিনিসপত্র থাকে ভিতরের দিকে, হাবিজাবি জিনিসগুলো থাকে সামনের দিকে। চকলেটের জিনিসগুলো অলওয়েজ নিচের রেখে রাখে, যাতে করে বাচ্চারা ধরতে পারে। মানে বাচ্চাদের হাতে একবার কোনো জিনিস গেলে ওই জিনিস না নিয়ে ছাড়বে, এরকম সম্ভব না। সম্ভব? অনেক টাফ স্যার, কান্নাকাটি শুরু। মান সম্মানের খাতিরে হলেও আপনার প্রোডাক্টটা কিনতে হবে। ঠিক আছে, যে বাচ্চা কাঁদতেছে, লোকজন কি মনে করবে তাই মনে করে হলেও আপনার প্রোডাক্ট কিনতে হবে। তারপর প্রয়োজনীয় জিনিস ভিতরে রাখে কেন? ওই পর্যন্ত যাইতে যাইতে আপনার এদিকে এই চোখে পড়বে, ওই চোখে পড়বে, এইটা নিতে মন চাবে, ওইটা নিতে মন চাবে। আর প্রয়োজনীয় জিনিসই যদি সামনে রাখতো, আপনি তো ওইটা নিয়ে চলে যেতেন, অন্য প্রোডাক্ট তো দেখতেনই না। তো এগুলো হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, বুঝছেন? এই জিনিসগুলো শিখতে হয়, শিখবেন, কাজে লাগবে। লাইফে যদি কিছু করতে চান হালাল উপায়ে, তাহলে আপনাকে 2টা ওয়ে বেছে নিতে হবে। প্রথম হচ্ছে ব্যবসা, দ্বিতীয় হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। জবের মধ্যে সেলস অ্যান্ড মার্কেটিং এর জবের উপরে কোনো জব নাই যে আপনাকে আহ খুব ভালো একটা পজিশনে নিয়ে যাইতে পারবে হালাল উপায়। সেলসে যারা জব করে তাদের স্যালারি দেখছেন? হিউজ স্যালারি পায় তারা। আমার একটা পরিচিত ভাইয়া আছে, উনি অ্যারাউন্ড 1.5 লাখ 2 লাখ টাকা স্যালারি পায় বাংলাদেশে বসে, ঢাকায়, সেলসে। সেলস জিনিসটা খুব মজার, এর ট্রিক্স গুলো জানা থাকলে। ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এই স্কিমাটা আমরা কিভাবে দেখতে পারি? স্কিমা দেখার জন্য আমাদের হেল্প নিতে হবে হচ্ছে আমাদের যে এসইও কোয়াক টুলসটা আছে তার। এখানে দেখেন, আমরা এখানে schema.org টা দেখতে পাচ্ছি। এই schema.org টাও নাই, এই ওয়েবসাইটের schema.org টাও নাই। তো আমরা এখানে দিয়ে দিব যে schema.org টাও নাই, এটা আমরা ব্যাড দিয়ে দিব। এখানে ওয়ার্নিং এর কোনো অপশন নাই, এখানে ডিরেক্টলি ব্যাড। ঠিক আছে, এটা আমরা ব্যাড দিয়ে দিব। এখানে লিখে দিব যে ইউ হ্যাভ টু ইউজ schema.org ফর ইউর ওয়েবসাইট র্যাঙ্কিং, এটা আমরা দিয়ে দিব। দেন হচ্ছে পারমালিঙ্ক। পারমালিঙ্ক জিনিসটা খুব ইজি। পারমালিঙ্ক জিনিসটা কি? পারমালিঙ্ক কি জানেন ম্যাম? পারমালিঙ্ক কি? নো আইডিয়া ভাইয়া। এতদিন পরে নো আইডিয়া, তাও পারমালিঙ্কের উপরে? পার্মালিঙ্ক কোনটা? আচ্ছা, হিমু সাহেব, পারমালিঙ্ক কি?
স্যার পারমালিংক এটা হলো স্যার যে সবকিছুতে স্যার এই যে একই আমার যে সার্চ কিওয়ার্ডটা ছিল ওটা আছে কিনা টাইটেলে, তারপরে ইউআরএল এ, সেটা তো ডেসক্রিপশনে। পার্মালিংক হলো না। পার্মালিংক হচ্ছে ইউআরএল এর অপর নাম। ও স্যার, পার্মালিংক সরি স্যার, ও মাথা থেকে চলে গেছিল স্যার। শোনেন, ইউআরএল এর নাম হয় তিনটা। কয়টা? তিনটা স্যার। কি কি? আল্লাহ, ইউআরএল, পারমালিংক, আর একটা হলো গিয়ে স্যার ওই যে কি যেটা বলছে স্যার, স্লাগ। হ্যাঁ, এই তিনটা নাম ইউআরএল এর। এইভাবে ঘাবড়ায় গেলে হবে? ভাবতেছেন এটা কি না কি, একজন তো ভাবতেছেন মনে হয় কোডিং এর কোনো অংশ, যা মনেই পড়তেছে না। হ্যাঁ আমি তো মানে আসলেও কনফিউজ হয়ে গেছিলাম, কারণ ইউআরএল ইউআরএল বলা হচ্ছে না বারবার, এই জন্য। পার্মালিংক হচ্ছে ইউআরএল এর আরেকটা নাম। এক এক জায়গায় এক এক নাম ব্যবহার করা হয়। সো এইটা একটু মাথায় রাখবেন, ভুলাই গেলে প্রবলেমে পড়ে যাবেন ভবিষ্যতে। ঠিক আছে? লিখে জি রাখছি স্যার। ভাই সবকিছু। এই খুঁটিনাটি জি স্যার। জিনিসগুলো অলওয়েজ মনে রাখতে হয়, বুঝছেন? এগুলো পরবর্তীতে কাজে লাগে। যখন কোনো কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসেবে ইন্টারভিউ দিতে যাবেন, তখন এই জিনিসগুলো জিজ্ঞাসা করবে। আপনাদের সবাই তো বেশিরভাগই ঢাকার, তাই না? জি। যমুনা গ্রুপে কিছুদিন আগে হিউজ পরিমাণে ডিজিটাল মার্কেটার নিয়োগ দিছে। খুলনা থেকে আমার এক ভাইয়া চান্স পাইছিল। তো ওখানে এই কোশ্চেনটা আচ্ছা, করছিল, বুঝছেন? মানে পার্মালিংকের ব্যাপারে? হ্যাঁ, তার জন্য জিজ্ঞাসা করলাম আপনাদের কাছে। আহ, আর আর কি জ্বর টাইপের চিন্তা কোয়েশ্চেন করে এই টাইপের জব খুঁটিনাটি, ইন্টারভিউতে? খুঁটিনাটি যে র্যাঙ্কিং এর জন্য কিওয়ার্ড কোথায় থাকা বাধ্যতামূলক। দেন হচ্ছে র্যাঙ্কিং এ, একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এ আসতে সবকিছু ঠিকঠাক থাকলে কতদিন সময় লাগে। ঠিক আছে? তারপরে হচ্ছে টাইটেলে কতগুলো ক্যারেক্টার থাকে, কতগুলো অপটিমাল ক্যারেক্টার, মানে কতগুলো থাকলে সমস্যা হয় না, অপটিমাইজ হয়, সেই জিনিসগুলো। দেন হচ্ছে কোন টুলস দিয়ে কোন কি বের করতে হয়, ঠিক আছে, কয়েকটা টুলস এর নাম বলো, এরকম জিনিসগুলো জিজ্ঞাসা করে। কন্টেন্টের লেন্থ কতটুকু হলে ভালো হয়, এই এই খুঁটিনাটি জিনিসগুলো জিজ্ঞাসা করে, আর কিছু জিজ্ঞাসা করে না। ওকে ভাই। এর জন্য এই টুকটাক জিনিসগুলো বারবার জিজ্ঞাসা করি, যাতে মনে থাকে, বুঝছেন? জি। আচ্ছা, আমার কয়েকটা স্টুডেন্ট আপনাদের ঢাকায় জব করতেছে কয়েকটা কোম্পানিতে। তো এই পার্মালিংকটাকে আমাদের চেক করতে হবে। এখন পার্মালিংক চেক করার জন্য কিন্তু কোনো টুলস নাই। পার্মালিংক চেক করার জন্য কোনো টুলস নাই, এটা কি করতে হবে? ম্যানুয়ালি করতে হবে। এখন ম্যানুয়ালি কিভাবে করবেন? ম্যানুয়ালি করার জন্য আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, দেন যে লিঙ্ক গুলো কাজ করতেছে এই লিঙ্ক গুলোকে ওপেন করতে হবে। যে লিঙ্ক গুলো কাজ করতেছে সেই লিঙ্ক গুলোকে কি করতে হবে? জাস্ট একটু ওপেন করতে হবে। ওপেন করে এই ইউআরএল গুলা দেখবেন। আমরা এখান থেকে রিভিউ পেজটাকে ওপেন করছি, এখানে দেখেন ইউআরএল এ রিভিউ লেখাটা আছে। রিভিউ লেখাটা কিন্তু এখানে আছে, তার মানে এনার এই ইউআরএলটা বা পারমালিংকটা ঠিক আছে। রেসিপিতে দেখেন রেসিপি লেখাটা কি আছে ইউআরএল এ? আছে, তাহলে কিন্তু এটাও ঠিক আছে। মানে এই ব্যাপারটা হচ্ছে যে কিওয়ার্ড ইন ইউআরএল, কিওয়ার্ড ইন ইউআরএল, কিওয়ার্ড ইন ইউআরএল ঠিক আছে কিনা। তো এখানে দেখেন, এখানে কিওয়ার্ড ইন ইউআরএলটা ঠিক আছে, হেলথ এন্ড বেনিফিট। এখানে অ্যাক্সেসরিজ ঠিক আছে, ফিচার্ড আর্টিকেল এখানেও ঠিক আছে, আর্টিকেল দেয়া আছে। তো এক্ষেত্রে আমরা কি দেখলাম? তার পারমালিংকটাও ঠিক আছে, সো এখানে আমরা কি করলাম? গুড দিয়ে দিলাম, যেহেতু পারমালিংক ঠিকঠাক আছে, সো এখানে গুড দিয়ে দিলাম। তো এই গেল হচ্ছে আমাদের কোডিং পর্যন্ত একটা ওয়েবসাইটের অডিট।
তো এই যতটুকু পর্যন্ত আমরা আসলাম, এখানে কি কারোর কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আচ্ছা কে বললেন কি লেখা বা এরকম কিছু? কেউ কিছু বললেন আপনাদের মধ্যে? আচ্ছা, আমার ছোট বোন শুনলাম লিখছে। আচ্ছা, তো এইখান থেকে হচ্ছে এই পর্যন্ত আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। আপনারা যে কোনো একটা ওয়েবসাইটের এইটুকু পর্যন্ত অডিট করে সাবমিট করে দিবেন। আমি এই টেমপ্লেটটা গ্রুপে আপলোড করে দিচ্ছি। আগামী ক্লাসে আপনারা এই পর্যন্ত হোমওয়ার্ক করে আমাকে গ্রুপে আপলোড করে দিবেন। আর বাকিটা হচ্ছে আমি আগামী ক্লাসে দেখাই দিব ইনশাল্লাহ। স্যার আমাদের এই ওয়েবসাইট কোনটা থাকবে? এইটাই থাকবে স্যার, আপনি যেটা দেখাইছেন? না না, ওয়েবসাইট নিজেদের যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করছিলেন সেই কিওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটকে নিয়ে নিবেন। ওকে স্যার। আমি যা দেখাই দিছি তাই যদি করেন তাহলে আর লাভ হইলো কি? অন্য আর একটা ওয়েবসাইটের উপরে চর্চা করেন। ওয়েবসাইট গুলো কি মানে র্যান্ডমলি সিলেক্ট করব, মানে যে হ্যাঁ, আপনার ইচ্ছা, ওয়েবসাইটের যে উপর কোনো অডিট একটা ওয়েবসাইটের উপর আপনি করতে পারেন। তবে হয় কি, নিজে যে নিশটা সিলেক্ট করছেন বা হচ্ছে নিজে যেমন যে, আমি সক্স নিয়ে করতেছি, তো আমি মানে সক্স রিলেটেড ওয়েবসাইট ইয়া করব, হ্যাঁ অডিট হ্যাঁ, করব। অডিট আচ্ছা। করবেন। তাহলে কি হবে, এই যে রিসোর্সটা এটা আপনি পরবর্তীতে যদি কখনো নিজে একটা ওয়েবসাইট রান করেন আপনার খুব কাজে দিবে। আচ্ছা। ঠিক আছে? আর স্যার একটা রিকোয়েস্ট স্যার, আমাদের একটা স্যার পরীক্ষা নিয়েন স্যার, মাঝে মাঝে জিজ্ঞাসা স্যার। তা অবশ্যই নিব। তাহলে আমরা স্যার একটু কনফিডেন্ট পাই স্যার যে আমরা না পাই এদিকে দিকে শিখছি ও- ভালো। এটা বলতে হবে না, এটা আমার একদম শুরু থেকে অভ্যাস। সময় দেন, টাইম টু টাইম সব হয়ে যাবে। এই ওয়েবসাইট অডিট শেষ হইলেই 3টা টপিকের উপরেই একটা এক্সাম হবে। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এই টেমপ্লেট আমি আপলোড করে দিচ্ছি, এখান থেকে ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করে আপনারা এই হোমওয়ার্কটা করে আগামী ক্লাসে একটু আগে আগে জমা দিবেন, না হলে আমি আসলে চেক করতে পারি না তো যে আপনাদের কার্ডটায় প্রবলেম হচ্ছে বা কার্ডটা ঠিক আছে। আমার তো এটা দেখতে হবে। ভাইয়া আমারটা কি ঠিক ছিল? হ্যাঁ, কিন্তু আমি তো ইসে বের করতে পারিনি, ওই যে মানে ম্যাজেস্টিক ওয়েবসাইট থেকে। ওই একটাই যে প্রবলেম, ওটা হ্যাঁ, সমস্যা নেই। ওটার জন্য কি টুলসটা কিনতে হবে? না, কেনার দরকার নাই, ভিপিএন ইউজ করবেন। স্যার মেথডটা তো একবারে সোজা, ইজি একটা মেথড। সব থেকে ইজি মেথড হচ্ছে ম্যাজেস্টিকের ওইটা। জাস্ট majestic.com এ যাবেন। ম্যাজেস্টিক, ম্যাজেস্টিক রেস্টুরেন্ট আছে নাকি? খেতে যেতে হবে একদিন। কোথায় এটা? ইন্ডিয়াতে? সম্ভব না। এখান থেকে এটাকে কেটে দিই। লোড নিচ্ছে। এই টুলসটা ব্যবহার করা হয় শুধুমাত্র ব্যাকলিংক চেক করার জন্য, ঠিক আছে? স্যার আর কোনো ওয়েবসাইট নাই এরকম? ট্রাস্ট ফলো রেশিও বের করার জন্য জি স্যার। আপাতত জানা মতে নাই, যদি খুঁজে পাই জানাবো। এই একটা ওয়েবসাইটকেই ব্যবহার করে সবাই। ঠিক আছে, দেখেন এখানে আসলাম, আসার পরে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটাকে নিলাম। নেয়ার পরে এইখানে এই যে এটা আছে এখানে দিয়ে সার্চ বাটনে ক্লিক করলাম। দুইটা সার্চের পরে যখন লিমিট ওভার হয়ে যাবে ভিপিএনটা অন করে জাস্ট আবার সার্চ করবেন। ক্লিয়ার? বা আরেকটা ট্রিক্স করতে পারেন, এই যে প্রোফাইল না, নতুন একটা প্রোফাইল অন করে হচ্ছে ব্রাউজিং হিস্টরি বা ব্রাউজিং ডাটা গুলো ক্লিয়ার করে নিবেন। ক্লিয়ার করে আবার সার্চ করবেন, তাহলে আবার হবে। এই দুইটা ওয়েতে করতে পারবেন। ম্যাজেস্টিকের সাইটটা অলওয়েজ একটু স্লো থাকে।
আপনাদেরও কি এরকম হয়? না, আমার আজকে এরকম হয়নি। তাহলে মেবি আমার প্লাগইনের জন্য এরকম হচ্ছে, আমি এটা প্রিমিয়ামটা ইউজ করি তো। দেখি প্রিমিয়ামটা ওপেন করি। মান্থলি কত ইনকাম করলে স্যার প্রিমিয়াম টুলটা অ্যাফোর্ড করা যাবে স্যার? প্রিমিয়াম টুলস এর দাম খুবই অল্প, আমরা যেগুলো কিনি আর কি 1500 টাকা 1800 টাকা প্রতি মাসে, তাও 10-12টা টুলস এর জন্য। দেখেন এখানে আমি কতগুলা টুলস ব্যবহার করি। আহ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা টুলস এর জন্য আমি টাকা দিই 1500 টাকা। যদিও আমার জন্য একটু বেশি ডিসকাউন্ট দেয়, না আমি এনাদের খুব পুরনো কাস্টমার তো, সেই কারণে আমাকে একটু বেশি অফার দেয়। আপনারাও যদি কখনো নেয়ার প্রয়োজন হয় আপনাদের, আপনারা ওদের নক করার পরে আমার প্রোফাইলের লিংকটা যদি দিয়ে দেন, আপনাদের হচ্ছে আপনাদেরও কুপন দিয়ে দিবে। আমার স্টুডেন্টদের জন্য ওরা কুপন দেয়, আমার বলে দেয়া আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, এটাই আমি জিজ্ঞেস করতে নিচ্ছিলাম স্যার। ওরা আমার স্টুডেন্টদের জন্য হচ্ছে এক্সট্রা একটু দেয়। ম্যাজেস্টিক কই গেল? এই তো প্রথমেই আছে, খুঁজে পাচ্ছিলাম না। ফার্স্ট ক্লিক হিয়ার, এসইও কোয়াকটাকে অফ করে দিই, কাজ করতেছে না, তাহলে সেকেন্ড ওয়ান, দেন ক্লিক হিয়ার, তাও কাজ করতেছে না। কোন এক্সটেনশন থেকে ব্লক করে দিচ্ছে? রিমুভ করে দিলাম, দেন যদি আবার ক্লিক করি, কোনো একটা কারণে আমার এটাকে ব্লক করে দিচ্ছে, এটা আমাকে একটু খুঁজে বের করতে হবে। আচ্ছা, এটা একটু পরে আমি দেখে নিব, না কোনো একটা এক্সটেনশনের কারণে হচ্ছে এটাকে ব্লক করে রাখতেছে বারবার। আমি pause on this side, ব্লক করে রাখতেছে, এটাকে চেঞ্জ করতে হবে। ম্যাজেস্টিকে জাস্ট ওইখান থেকে সার্চ করার পরে আপনারা দেখতে পাবেন ট্রাস্ট ফলো আর হচ্ছে সাইটেশন ফ্লোর, একটা স্কোর দিবে, ওটাকে হচ্ছে জাস্ট ডিভাইডেড করলেই ঠিক হয়ে যাবে। রেশিওটা বের করার জন্য কিভাবে ডিভাইডেড করতে হবে, ট্রাস্ট ফ্লো ডিভাইডেড বাই সাইটেশন ফ্লো দিলেই হচ্ছে ওই এটা চলে আসবে, ঠিক আছে।